হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আক্তার, সিনিয়র লেকচারার অফ ফিজিক্স, মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গাজীপুর। আমার আজকের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স 1, যার বিষয়কর হচ্ছে 65921 65912। আজকে ফিজিক্স 1 আমি জানো গত লেকচারে, আজকে লেকচার 2। লেকচার 1-এ আমরা কি শুরু করেছিলাম? মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ থেকে আমরা কিছু সংজ্ঞা, সূত্র এবং সংক্ষিপ্ত প্রশ্ন শিখেছিলাম। আজকে এরই ধারাবাহিকতায় আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো প্রশ্নটার নাম কি? ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা প্রতিপাদন করো। এর আগের আমরা প্রশ্নটা পড়েছিলাম যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সমীকরণ, এই যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সমীকরণ G=gm/r²। এখানে ছিল পৃথিবীর পৃষ্ঠে, ভূপৃষ্ঠে, অর্থাৎ বস্তু কোথায় ছিল? বস্তু ছিল পৃথিবীর পৃষ্ঠে। এই যে পৃথিবীর পৃষ্ঠে ছিল m ভরের বস্তু। এখন আমরা দেখব পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের রাশিমালা কেমন হয়। নেক্সট কোশ্চেনে দেখব ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে অভিকর্ষ ত্বরণের রাশিমালা কেমন হয়। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, অনেক সময় ব্রড কোশ্চেনেও আসে, ব্রড কোশ্চেনে আসলেও সমস্যা নাই, একইভাবে উত্তর দিবা। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা প্রতিপাদন করো। এই দেখো পৃথিবীর কেন্দ্র থেকে যে পৃষ্ঠ থেকে কত উচ্চতা? এইচ উচ্চতায় m ভরের একটি বস্তু রাখা আছে। তাহলে আমরা এটা লিখছি যে মনে করি পৃথিবীর ভর m, ব্যাসার্ধ r, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় m ভরের একটি বস্তু আছে। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা, এই যে আগের প্রশ্ন থেকে জানি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা যদি g হয়, g কত জানি আমরা? gm/r²। এটা হচ্ছে ভূপৃষ্ঠে থাকলে। তাহলে এইচ উচ্চতায় থাকলে কি হবে? পৃষ্ঠে থাকলে দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। যদি বস্তু পৃষ্ঠে থাকে তাহলে বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্ব কি? পৃথিবীর ব্যাসার্ধের সমান। এখন এই ব্যাসার্ধের সাথে আরও কি যোগ হবে? আরও এইচ উচ্চতা যোগ হবে না? যদি আমি এখানকার অভিকর্ষ ত্বরণ বের করতে চাই তাহলে r + h। তাহলে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যদি g প্রাইম হয়, নিশ্চয়ই সমান হবে না। ভূপৃষ্ঠে যদি g হয়, উপরে গেলে অভিকর্ষ ত্বরণ একই থাকবে না, কারণ দূরত্ব চেঞ্জ হচ্ছে। তাহলে ধরে নিচ্ছি সেটা g প্রাইম = gm। পৃথিবীর ভর তো আর চেঞ্জ হবে না। তুমি বস্তু যতই উপরে যাক, পৃথিবীর ভর তো আর চেঞ্জ হবে না, পৃথিবীর ভর একই থাকবে, যার কারণে gm/ দূরত্বটা চেঞ্জ হয়েছে r + h, তার উপরে হোল স্কোয়ার। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা ইকুয়েশন নাম্বার 1, আর এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা যদি g প্রাইম হয় তাহলে আমরা পাই gm/r + h হোল স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। এবার 2 নং ডিভাইডেড বাই 1 নং হতে পাই। 2 নংকে 1 নং দিয়ে ভাগ করো, g'/g লেফট সাইডে, রাইট সাইডে কি হবে? gm/r + h হোল স্কোয়ার। আর g এর মান কত? gm/r²। গুণ করে দিলে আমরা কি জানি? উল্টে যায়, তাহলে gm কাটা যাবে, উপরে থাকবে r², নিচে চলে আসবে r + h হোল স্কোয়ার। তোমরা জানো উভয় উপরেরটাতেও স্কোয়ার, নিচেরটাতেও স্কোয়ার, তার আমরা একটা হোল স্কোয়ার লিখতে পারি, একটা বড় একটা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। লিখলাম। এবার আমার ইচ্ছা হচ্ছে r + h কে আমি উপরে লিখবো, r কে নিচে লিখবো। তাহলে কি করতে হবে? ইনভার্স চলে আসবে। ইনভার্স চলে আসলো। এবার দেখো আমি আলাদা আলাদা করে লিখেছি, r/r + h/r, জাস্ট আলাদা আলাদা করে লিখলাম। r/r মানে হচ্ছে 1, h/r ইনভার্স 2। তোমরা নিশ্চয়ই দ্বিপদী বিস্তৃতির অঙ্ক করে থাকতে পারো ম্যাথমেটিক্সে। দ্বিপদী বিস্তৃতি অবশ্যই করছো ফার্স্ট সেমিস্টারে। দ্বিপদী বিস্তৃতি 1 + x হোল টু দি পাওয়ার n, সূত্রটা কি? 1 + nx / 1 + n × n - 1 x² / 2 + ... এখন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা 1 + x এর জায়গায় কত আছে আমার? h/r হোল টু দি পাওয়ার n, n এর জায়গায় কত আছে? -2। তাহলে 1 + x হোল টু দি পাওয়ার n, এই সূত্রে অ্যাপ্লাই করা যায় না? তো আমরা অ্যাপ্লাই করি। তো 1 + nx, n কত? -2, x কত? h/r, আর ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1ই, তাই না? nx / 1। এর পরের যে স্টেপগুলো সেগুলো দেখো স্কোয়ার, কিউব এগুলো হবে। তাই আমরা এখানে উচ্চ ঘাতগুলো নেগলেক্ট করছি, উচ্চ ঘাত অগ্রাহ্য করছি। কেন? কারণ নিচের রাশিটা দেখো অনেক বড়, পৃথিবীর ব্যাসার্ধ একটা বড় রাশি, এটা স্কোয়ার করলে আরও অনেক বড় হবে। নিচের রাশি যত বড় হয় ভাগফল তত ছোট হয়ে যায়। এই জন্য আমরা এই যে সংখ্যাগুলো স্কোয়ার, কিউব যা আসবে ওগুলা বাদ দিয়ে দিছি, নেগলেক্ট করেছি। তাহলে অবশিষ্ট কি থাকতেছে? 1 - 2h / r। এবার r গুণ করো, তাহলে g প্রাইম = কত হবে? g × 1 - 2h / r। এটাই হচ্ছে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা।
এই কি রাশিমালাটা থেকে একটা জিনিস খেয়াল করো যে ভূপৃষ্ঠে জি এর মানের চেয়ে এই উচ্চতায় জি এর মানটা কি বেশি হবে না কম হবে, এই সমীকরণ দেখে তুমি বলে দিতে পারবা। দেখো খেয়াল করো, ভূপৃষ্ঠে জি এর মান যা, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান কি এর চেয়ে বেশি হবে না কম হবে, কিভাবে বুঝবা? দেখো এখানে যে বিয়োগ ফলটা তুমি পাবা, নিশ্চয়ই আমরা ধনাত্মক মানগুলো অ্যাকসেপ্ট করব। ধনাত্মক মান যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমার বিয়োগ ফল অবশ্যই কি একের চেয়ে কম হবে, একের চেয়ে কম হবে। দূরত্ব কখনো ঋণাত্মক মান হয় না, তাহলে ধনাত্মক মান হলে এই বিয়োগফলটা হবে একের চেয়ে কম, মানে 0.9, 0.8, 0.7, 0.5, 0.1, 0.001 এক্সেট্রা এই মানগুলো হতে পারে। তাহলে যখন তুমি একটা পূর্ণ সংখ্যাকে, জি এর মান কত আমরা জানি ভূপৃষ্ঠে 9.8, যদি আমরা এটাকে 10ও ধরি, 9.8কে যদি আমরা 10 ধরি, জি এর মান 10কে যদি আমি 0.5 দিয়ে গুণ করি, গুণফল কত হবে? 10 × 0.5 মানে কত হলো? ইকুয়াল টু 5। তার মানে জি প্রাইমের মান কি 5 আসবে। তাহলে জি এর মানের চেয়ে জি প্রাইমের মানটা কি বেশি না কম? অবশ্যই কম। তার মানে ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবা জি এর মান তত কমতে থাকবে, কমতে কমতে একসময় কি হয়ে যাবে? 0। এই যে আমাদের বিমানগুলো উড়ে কিভাবে জানো? বিমানগুলো কি করে? অভিকর্ষ ত্বরণের সেই লিমিটটা ক্রস করে যায় উপরে, তারপর আর পৃথিবীতে টান অনুভব করে না, তখন সে ভাসতে পারে। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় জি এর মান ততই হ্রাস পায়। এবার আসো ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে কেমন হয়, এটা একটা ব্রড কোশ্চেন। ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে কেমন হবে, এটার ব্রড কোশ্চেন। দেখো প্রশ্নটা দুইভাবে আসতে পারে, যে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতা অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের রাশিমালা প্রতিপাদন করো, অথবা দেখাও যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য। কি বললাম? এটা ব্রড কোশ্চেন, রচনামূলক। তাহলে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অভ্যন্তরে, উপরে না ভেতরে, অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের রাশিমালা প্রতিপাদন করো, অথবা কিভাবে আসতে পারে, দেখাও যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? 0। ম্যাক্সিমাম সময় এভাবেই আসে, দেখা যায় পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0। তা আমরা সেই আগের মতো একটা পৃথিবী নিয়েছি। হ্যাঁ, এখন বস্তুটা কোথায় আছে, উপরে না নিচে? অবশ্যই নিচে। কতটুকু নিচে? এইচ উচ্চতা, এইচ হাইট নিচে এসে গেছে। একটা খেয়াল করো, আমরা যখন এর আগের প্রশ্নে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতেছিলাম, এই যে আগের প্রশ্নে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠি না কেন পৃথিবীর ভরের কিন্তু পরিবর্তন হয় না, কারণ এখানে বলটা কি মহাকর্ষীয় বল, আর মহাকর্ষীয় বল কি ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভরের উপর নির্ভরশীল, এই জন্য এই কথাটা বলতেছি, ভরের উপর এবং দূরত্বের উপর। ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তা আমরা যখন ভূপৃষ্ঠ থেকে উপরে উঠি পৃথিবীর ভর কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। বাট তুমি যখন ভূপৃষ্ঠ থেকে নিচে যাবা, কারণ বলের ক্রিয়াবিন্দু কোথায়? পৃথিবীর কেন্দ্র। বলের ক্রিয়াবিন্দুটা কোথায়? পৃথিবীর কেন্দ্র। তাহলে আমরা যখন নিচে যাব, তাহলে এই যে এইচ হাইট, দেখো এইচ হাইটকে কেন্দ্র করে আমরা একটা গোলক কল্পনা করেছি পৃথিবীর। তাহলে এই গোলকের ব্যাসার্ধ কত? সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। এইচ উচ্চতা অভ্যন্তরে চলে আসছি, তাহলে অবশিষ্ট ব্যাসার্ধ কত? আর মাইনাস এইচ। তাহলে এই যে আর মাইনাস এইচ গোলকটা আমি দেখো একটা লাইন দিয়ে দেখাচ্ছি, যে আর মাইনাস এইচ গোলক, এই গোলকের ভরটাই কি বলের উপরে, বলের জন্য কাজ করবে। এই বস্তুর উপরে যে মহাকর্ষীয় বল, সে বলের জন্য এই গোলকের ভরটা কাজ করবে। সম্পূর্ণ পৃথিবীর ভর কিন্তু আর কাজ করবে না, কারণ এখন তুমি আর ভূপৃষ্ঠে নাই। কোথায় আছো? ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে। এখন আমরা তো পৃথিবীর ভর জানি ক্যাপিটাল এম, কিন্তু এই গোলকের ভর কি জানি? আমরা জানি সম্পূর্ণ পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, কিন্তু এই গোলকের ভরটা তো আমরা জানি না। তাহলে এই গোলকের ভর কিভাবে বের করব? তোমরা জানো যে ঘনত্ব কাকে বলে? ঘনত্ব একটা রাশি। ঘনত্ব কাকে বলে? একটা পরিমাপক। ঘনত্ব কাকে বলে? একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। এখন আমি যদি পৃথিবীর ঘনত্ব জানি, অর্থাৎ পৃথিবীর একক আয়তনের ভর জানি, তাহলে আমি যে কোনো আয়তনের ভর বের করতে পারবো, কারণ আমি এখানে কি জানি? ব্যাসার্ধ জানি। এই গোলকটার ব্যাসার্ধ আর মাইনাস এইচ, আর সম্পূর্ণ গোলকটার ব্যাসার্ধ কত? আর। তো দেখো আমি লিখি যে মনে করি পৃথিবীর ভর এম এবং পৃথিবীর ব্যাসার্ধ আর, এইচ উচ্চতা অভ্যন্তরে একটি বস্তু যার ভর ধরে নিয়েছি স্মল এম। তাহলে কেন্দ্র হতে বস্তুর দূরত্ব এখন কত? আর মাইনাস এইচ। যদি ভূপৃষ্ঠ থাকতো তাহলে দূরত্ব হতো আর, আর যদি এখন যেহেতু অভ্যন্তরে চলে আসছে এইচ, তাহলে এইচটা মাইনাস করে দিতে হবে। এখন দূরত্ব কত? আর মাইনাস এইচ। তো মনে করি পৃথিবীর ঘনত্ব ডি এবং আয়তন ধরে নিছি ভি, এটা হচ্ছে টোটাল।
মোট আয়তন। তাহলে ঘনত্বের সংজ্ঞা অনুসারে কাকে বলে? একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। ঘনত্ব সমান কি? ভর ডিভাইডেড বাই আয়তন। ঘনত্বের সংজ্ঞা এটা। ঘনত্ব সমান কি? ভর ডিভাইডেড বাই আয়তন। যে কোনো পদার্থেরই ঘনত্ব বের করতে বললে তুমি কি করবা? ভর, টোটাল ভরকে টোটাল আয়তন দিয়ে ভাগ করলে ওই পদার্থের ঘনত্ব পাওয়া যায়। তাহলে আমরা টোটাল ভর হচ্ছে m, আর যেহেতু পৃথিবী গোলক, গোলকের আয়তনের সংখ্যা কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। এখান থেকে আর গুণ করলে আমরা টোটাল পৃথিবীর ভরটা পেয়ে যাচ্ছি 4/3 পাই আর কিউব ইন্টু ডি। এবার আসো, যে আর মাইনাস এইচ গোলক, যে গোলকটা আমরা এই যে চিহ্নিত করছি, সেই আর মাইনাস এইচ গোলকের ভর যদি এম প্রাইম ধরি, টোটালটার ভর এম, তাহলে আর মাইনাস এইচ গোলকের ভর তো আর এম হবে না, ধরে নেই এম প্রাইম। তাহলে ঘনত্ব কত? ভর ডিভাইডেড বাই আয়তন, এম প্রাইম ডিভাইডেড বাই ভি প্রাইম। ভি প্রাইমটা কি? এই যে এই গোলকটার আয়তন। তাহলে এম প্রাইম ডিভাইডেড বাই ভি প্রাইম হচ্ছে 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, কারণ এই গোলকের ব্যাসার্ধ কত? আর মাইনাস এইচ। এরপর আসো আর গুণ করো, তাহলে এম প্রাইম 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু ডি পেয়ে গেলাম। তাহলে টোটালটার ভরও পেলাম আর এই গোলকটার ভরও পেলাম। ভর আমাদের কেন দরকার? কারণ অভিকর্ষ ত্বরণের রাশিমালায় কি আছে? ভর আছে না? জি ইকুয়াল টু কি? জি এম বাই আর স্কোয়ার। ভর লাগে, দূরত্বও লাগে, তাহলে ভর লাগবে, এই জন্য আমরা কিন্তু ভরগুলো আগে বের করে নিছি। এবার দেখো, ভূপৃষ্ঠে জি এর সমীকরণ আমরা জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আর এই উচ্চতা অভ্যন্তরে কত হবে? জি প্রাইম ধরে নিলে জি ইন্টু ক্যাপিটাল জি এর মান তো পরিবর্তন হয় না, এটা ধ্রুবক, এখানেও যা এখানেও তাই, কিন্তু ভর পরিবর্তন হয়ে গেছে। যখন অভ্যন্তরে বস্তু ঢুকছে তার ভর পরিবর্তন হয়ে গেছে এম প্রাইম, আর দূরত্ব পরিবর্তন হয়েছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার। জি প্রাইম ইকুয়াল টু জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। উপরটাকে দিব 1 নম্বর, দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, ঠিক আগেরটার মতোই ভাগ করে দিব। তা জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার, নিচে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর গুণ করো, গুণ করলে জি এম কাটা যাবে, কাটা যাবে, উপরে থাকবে কি? এম প্রাইম, আর হচ্ছে নিচে জি কাটা যাবে, উপরে থাকবে কি? এম প্রাইম আর আর স্কোয়ার, নিচে থাকবে এম আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এম প্রাইমের মান, এম এর মান দেখো, এম প্রাইমের মান বসাই দিছি, আর আর স্কোয়ার গুণ আছে, নিচে আছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু এম এর মানটা ওই যে এখান থেকে বসাই দিবা। তাহলে এম এর মান আর এম প্রাইমের মান বসাই দিলে কাটাকাটি গিয়ে দেখো এখানে 4/3 পাই ডি, 4/3 পাই ডি কাটাকাটি যাবে, এখানে আর কিউব আছে, এর উপরে আছে আর স্কোয়ার, তাহলে একটা কাটে গেলে নিচে আর থাকবে একটা, এখানে আছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার, উপরে আছে আর মাইনাস এইচ হোল কিউব, কাটাকাটি গিয়ে উপরে থাকবে আর মাইনাস এইচ একটা, তাহলে অবশিষ্ট কি থাকলো? আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এবার জাস্ট আগের মতো আলাদা করে দাও, আর বাই আর মাইনাস এইচ বাই আর। আর বাই আর মানে 1, এইচ বাই আর হলো, তাতে জি প্রাইম ইকুয়াল টু কী হচ্ছে? জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এটাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এই 3 নম্বর সমীকরণ, 3 নম্বরে কি? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা অভ্যন্তরে গেলে অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা কেমন হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। তো আমরা এটা পেয়ে গেলাম, কিন্তু আমরা এখনও পৃথিবীর কেন্দ্রে যাই নাই, তাই না? পৃথিবীর কেন্দ্রে যদি যাই তাহলে কি হবে? এখন আমরা কোথায় আছি? এই উচ্চতার অভ্যন্তরে যেতে 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 যখন আমরা এই কেন্দ্রে পৌঁছে যাব, তখন আর আর এইচ কি সমান হয়ে যাবে না? দূরত্ব, আর এর মান যা, এইচ এর মানও তা। এখানে আসছি এইচ, এখানে এইচটা বাড়াইতে বাড়াইতে যখন কেন্দ্রে চলে আসবে তখন আর আর এইচ কি সমান হয়ে যাবে না? তাহলে এখানে দেখো, পৃথিবীর কেন্দ্রে এইচ ইকুয়াল টু কত হবে? আর, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রে যাইতে গেলে তোমাকে কি ব্যাসার্ধের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? আর। তাহলে ওই সমীকরণ 3 নম্বরে বসায় দাও এইচ এর মান আর। জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ এর জায়গায় কি বসাবা? আর, নিচে তো আর আছে, আর বাই আর মানে কি? 1, 1 মাইনাস 1 মানে কি? 0, 0কে জি দিয়ে গুণ করলে কি হয়? 0। অতএব পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0। যদি এভাবে আসে যে দেখাও যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, তাহলে এই পর্যন্ত দিতে হবে, ঠিক আছে? শোড, প্রমাণিত। তো এটা একটা ব্রড কোশ্চেন। নেক্সট আমি আরেকটা ব্রড কোশ্চেনে চলে যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন, যে মুক্তিবেগ কি? দেখাও যে মুক্তিবেগ ভিই ইকুয়াল টু √2g আর, অথবা আসতে পারে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। দুইভাবেই আসে, প্রমাণটাও তুলে দিতে পারে অথবা শুধু বলতে পারে যে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো। তো প্রথমে আসো মুক্তিবেগ।
ইংরেজিতে বলে স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটি, এই জন্যই মুক্তিবেগকে ভিই, ই মানে স্কেপ, স্কেপ ভেলোসিটি, মুক্তিবেগ ভিই দ্বারা প্রকাশ করা হয়। তো মুক্তিবেগ কি? যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর ভূপৃষ্ঠে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি বলে। একে ভিই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এমন বেগে তুমি নিক্ষেপ করবা উপরের দিকে যেটা কি অভিকর্ষ ত্বরণের যে লিমিট সেটা ক্রস করে চলে গেলে তো আর পৃথিবীতে ফিরে আসবে না। অভিকর্ষ বল কি? পৃথিবী আর বস্তুর মধ্যাকার আকর্ষণ বল। যতক্ষণ বল থাকবে ততক্ষণ সে ভূপৃষ্ঠে ফেরত আসবে। যখন অভিকর্ষ ত্বরণের ওই লিমিট ক্রস করে ফেলবা তখন আর কি সে পৃথিবীর দিকে কোনো টান অনুভব করবে না এবং ভূপৃষ্ঠের দিকে ফিরেও আসবে না। তাহলে যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর ভূপৃষ্ঠে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি বলে। একে ভিই দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করব। মুক্তিবেগের রাশিমালা দেখো, আমি একটা বড় সার্কেল আঁকছি, এটা অবশ্যই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর আমরা ধরে নিছি যে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বের একটা বস্তু রাখা আছে এম। পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে একটি বস্তু রাখা আছে যার ভর হচ্ছে এম। একে আমরা কই পাঠাবো? অসীমে, ইনফিনিটিতে। এটা তো জানার কোনো দূরত্ব না, সে অসীম দূরত্ব, অনেক বিরাট দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করতে পারলে কি সে আর পৃথিবীর পৃষ্ঠে ফেরত আসবে না। তাহলে আমরা তাকে মুক্তিবেগে নিক্ষেপ করব যেন সে আর ভূপৃষ্ঠে ফেরত না আসে। তো এই যে ভিই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে সে ভেলোসিটিতে থাকবে। তাহলে বস্তু আর পৃথিবী এর মধ্যে কি আকর্ষণ বল বিদ্যমান? কারণ এখন তো সে ওই পৃথিবীর এই রেঞ্জের মধ্যেই আছে, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে বিদ্যমান। তাহলে এই বস্তু আর পৃথিবীর মধ্যে কি অবশ্যই আকর্ষণ বল বিদ্যমান। তো ধরে নিই বস্তু ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল মহাকর্ষীয় বলের সূত্রানুসারে F=g*m, পৃথিবীর ভর ইন্টু স্মল m, বস্তুর ভর ডিভাইডেড বাই দূরত্বের বর্গ। দূরত্ব কত ধরছি? কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত ধরছি? r, তার মানে r²। এখন আমি যে এম ভরের বস্তুকে অসীমে পাঠাতে চাই, অর্থাৎ এমনভাবে পাঠাতে চাই যেন সে আর ওই ভূপৃষ্ঠে ফেরত না আসে। তাহলে আমাকে পাঠাতে হলে বলের বিরুদ্ধে কাজ করে পাঠাতে হবে না? পৃথিবী তাকে টানবে আর আমি চাই সে পৃথিবীর বল উপেক্ষা করে অসীমে চলে যাক। তাহলে এই বলের বিরুদ্ধে কাজ করে পাঠাতে হবে নাকি? এখন এই অসীম পর্যন্ত দূরত্ব তো আমরা মাপতে পারি না। আমরা ডিফারেন্সিয়েশন অঙ্ক করছো নিশ্চয়ই, তোমরা অনেকে করে থাকতে পারো। ডিফারেন্সিয়েশন কি? যে অসীম অনেক বড় একটা যখন কিছু আমাদের যোগ করতে হয় তখন আমরা কি করি? সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশের সমষ্টি কল্পনা করতে পারি। যেমন আমি একটা বড় দূরত্বকে ডিআর এর সমষ্টি চিন্তা করতে পারি। ডিআরকে যখন ইন্টিগ্রেশন করব পেয়ে যাব কি? আর, টোটাল দূরত্ব। ক্ষুদ্রগুলোকে আমরা কি ইন্টিগ্রেশনের মাধ্যমে, ম্যাথমেটিক্সে যে ইন্টিগ্রেশন আছে, সমাকলন আছে, ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করতে পারি? যোগ করতে পারি। তা আমি এই অসীম দূরত্বটাকে, যে আনডিফাইন্ড একটা দূরত্ব, অসীম দূরত্ব, সেই অসীম দূরত্বকে আমি ছোট ছোট ডিআরের সমষ্টি কল্পনা করি। আমি যদি ডিআরের জন্য বের করতে পারি তাহলে ইনফিনিটির জন্য বের করতে পারবো। তাহলে আমরা ধরে নিই বস্তু আর পৃথিবী মধ্যাকার যে আকর্ষণ বল, এই আকর্ষণের বিরুদ্ধে আমরা এই বস্তুটাকে ডিআর সরণ ঘটাতে গেলে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে? ফিজিক্সের ভাষায় কাজ কাকে বলে? কাজ সমান কি? বল ইন্টু সরণ। তাহলে বস্তুটিকে ডিআর সরণ ঘটাতে কৃত কাজ যদি ডিডব্লিউ ধরি, ডিফারেন্সিয়াল, এখানে ডি মানে কি বোঝাচ্ছে? ডিফারেন্সিয়াল মানে ক্ষুদ্র কাজ, ডিআর ডিফারেন্সিয়াল আর মানে ক্ষুদ্র সরণ। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু কি? বল ইন্টু সরণ। এখানে বল সমান কত? এই যে 1 নম্বর ইকুয়েশনে আছে দেখো, GMM ডিভাইডেড বাই r², সাথে গুণ আছে কি? ডিআর। এখন বস্তুটিকে অসীমে পাঠাতে চাই যেন আর ভূপৃষ্ঠে ফেরত না আসে। তাহলে কৃত কাজ কত হবে? টোটাল কাজ যদি ডব্লিউ হয়, ডব্লিউ কি? ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, এই ক্ষুদ্র কাজের সমষ্টি, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ বা সমাকলন। যদি করে থাকো তাহলে তো ভালো, না করে থাকলে ইন্টিগ্রেশন ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার, ফিজিক্সও লাগে। আমরা যে কোনো ক্ষুদ্র অংশগুলোকে বৃহৎ পরিসরে যদি যোগ করতে চাই তখন ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। ইন্টিগ্রেশনের সম্পূর্ণ একটা আলাদা বই, অনেক বড় অধ্যায়। তো আমরা প্রথম 2টা সূত্র অবশ্যই শিখে নিবা। এই যে আমি সাইডে লিখে দিছি যে সমাকলন বা ইন্টিগ্রেশনের 2টি সূত্র, এই 2টি সূত্র আমাদের এখানে লাগবে, এই জন্য এই সূত্র 2টি মুখস্থ করতে হবে। তা আমি কি করতেছি? এই ছোট কাজটাকে ইন্টিগ্রেশন করতেছি। তো ডব্লিউ ইকুয়াল টু কি? ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, রাইট সাইডে কি আছে? GMM ডিভাইডেড বাই r² dr, ডিফারেন্সিয়াল আর।
এখানে দেখো একটা লিমিট দিছি। ইন্টিগ্রেশন দুই রকম হয়, দুই প্রকার। ইন্টিগ্রেশন কয় প্রকার? দুই প্রকার, অনির্দিষ্ট এবং নির্দিষ্ট। অনির্দিষ্ট মানে যার কোনো লিমিট নাই, আর নির্দিষ্ট মানে যার লিমিট আছে, একটা লিমিট দেওয়া যায় যে এত থেকে এত। তা আমাদের লিমিটটা কি? আমাদের বস্তুর লিমিট হচ্ছে কি, সে কোথায় যেতে চাচ্ছে? ইনফিনিটিতে, যেন ভূপৃষ্ঠে কোথায় না আসে, ভূপৃষ্ঠে। তাহলে লোয়ার ডিস্টেন্স, লোয়ার লিমিট কি? পৃথিবীর পৃষ্ঠ, কেন্দ্র থেকে দূরত্ব মানে পৃথিবীর পৃষ্ঠ মানে ব্যাসার্ধের সমান। পৃথিবীর পৃষ্ঠ মানে কি? ব্যাসার্ধের সমান। এই দূরত্ব সে আসবে না, সে কোথায় যাবে? ইনফিনিটি। তাহলে লোয়ার ডিস্টেন্স হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর তার আপার ডিস্টেন্স, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। তাহলে লোয়ার লিমিটটা নিচে লিখতে হয়, আপার লিমিটটা উপরে লিখতে হয়। তো আমাদের লিমিট কত? পৃথিবীর পৃষ্ঠ থেকে একদম অসীম, ইনফিনিটি। ঠিক আছে, তো আমরা ইন্টিগ্রেশন করবো, এই সূত্র দুইটা অ্যাপ্লাই করবো। সূত্র দুইটা কি? ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাব এক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। যদি এইরকম প্যাটার্নে থাকে তাহলে কীভাবে ইন্টিগ্রেশন করবো? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এনের সাথে এক যোগ করবো, ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এগুলো সূত্র, এগুলো মুখস্থ করাতে হবে। মুখস্থ করে তুমি এখানে অ্যাপ্লাই করবা। তাহলে আমরা দেখো ডিডব্লিউ, সেটা আমার প্রথম সূত্রে পড়ে। ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স, তার ডিডব্লিউকে ইন্টিগ্রেশন করলে ডব্লিউ। আমি অলরেডি এখানে লিখছি যে এটা আসলে কি? ডব্লিউ। মোট কাজ, এটা ছিল ক্ষুদ্র সরণের জন্য কাজ, এটা হচ্ছে ওই ইনফিনিটে পাঠাতে হলে কি পরিমাণ কাজ করতে হবে সেই কাজ, টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। আর ইন্টিগ্রেশনে একটা কথা হচ্ছে, যারা নাকি ধ্রুবক, পরিবর্তনশীল না, তাদেরকে কিন্তু ইন্টিগ্রেশন করতে হয় না, বাইরে নিয়ে আসবো আমরা। যেমন মহাকর্ষীয় ধ্রুবক জি অপরিবর্তনশীল অপারেটর, পৃথিবীর ভর পরিবর্তন হবে না, এম ধ্রুবক, বাইরে চলে আসবে। বস্তুর ভর, ভর কখনো পরিবর্তন হয় না, এটাও বাইরে চলে আসবে। তাহলে জি এম এম এগুলো বাইরে চলে আসলো ধ্রুবকগুলো। তাহলে থাকলো কি? 1/r²। 1/r² না লিখে আমি লিখলাম কি? আর ইনভার্স 2। কোনো সমস্যা হওয়ার কথা না। 1/r²কে আমি আর ইনভার্স 2 লিখতে পারি না? আর সাথে কি আছে? ডি আর। আর আমার লিমিট কত? আর থেকে ইনফিনিটি। তাহলে এই যে এক প্যাটার্নটা একটু খেয়াল করো, এখানে আর পাওয়ার কত আছে? -2, সাথে আছে অপারেটর ডিআর, ঠিক এটার মতোই। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্সের জায়গায় এখানে কি আছে? শুধুমাত্র আর। তাহলে আমরা এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে আসো, তাহলে লেফট সাইডে আমার কি ছিল? লেফট সাইডে ছিল ডব্লিউ, এরপরে ধ্রুবকগুলো বাইরে ছিল জি এম এম। আমরা ইন্টিগ্রেশন করা শেষ হয়ে গেলে থার্ড ব্র্যাকেট দিব, যেহেতু লিমিট আছে। ইন্টিগ্রেশন শেষ হয়ে গেলে কি করতে হয়? থার্ড ব্র্যাকেট দিব, যেহেতু আমাদের লিমিট আছে। তাহলে এক্স টু দি পাওয়ার মানে আর টু দি পাওয়ার এন কত? -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। নিচের লিমিট নিচে লিখবা, উপরেরটা উপরে। এখান থেকে -2 + 1 কি? -1। তাহলে একটা মাইনাস এখানে চলে আসলো, একটা মাইনাস এখানে গুণ হবে, মাইনাস চলে আসলো। আর আর এর ইনভার্স কত হলো এখন? -2 + 1 মানে আর ইনভার্স 1 মানে 1/r। নিচের লিমিট নিচে, উপরের লিমিটটা উপরে। এবার লিমিট বসানোর নিয়ম, লিমিট বসাতে হবে। কার লিমিট? এটা স্মল আর এর লিমিট। প্রথমে আপার লিমিট মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। তাহলে 1/r এর জায়গায় কি বসাবো? ইনফিনিটি মাইনাস 1/r। আমরা জানি 1/∞ মানে কত? 0। 1/∞ না জানলে জেনে না, 1/∞ হচ্ছে 0। কোনো কিছুর হর যখন শূন্য হয় তখন আমরা সেটাকে ইনফিনিটি বলি, আর 1/∞ বলে শূন্যটা উপরে উঠে যায়, তার মানে 1/∞ কত? 0। আর এখানে থাকতেছে কত? -1/r। তাহলে মাইনাস, আর এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস জি এম এম ডিভাইডেড বাই নিচে চলে আসতেছে ক্যাপিটাল আর। তাহলে মোট কৃত কাজ, এম ভরের বস্তুকে অসীমে পাঠাতে গেলে আমাদের মোট কি পরিমাণ কাজ করতে হয়? ডব্লিউ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর, এই পরিমাণ কাজ করতে হয়। এখন আমরা জানি যে মোট কৃত কাজ হবে কি? বস্তুর গতিশক্তির সমান। কারণ তুমি যত জোরে ঢিল মারবা তোমার বস্তুটা তত দূরে গিয়ে পড়বে, মানে সে তার গতিশক্তি তত বেশি হবে, তাই না? আমরা যত জোরে বস্তুকে ঢিল মারবো তার গতিশক্তি তত বেশি হবে। তাহলে বস্তুটির গতিশক্তি হবে মোট কৃত কাজের সমান। আর গতিশক্তির সমীকরণ আমরা কি জানি? ½ m v², ½ m v²। আর যেহেতু এটা যেন তেন ভি না, সেটা কি? ভি, স্কেপ ভ্যালোসিটি, এই জন্য আমরা ভিকে দিছি VE²। তাহলে ½ m, বস্তুর গতিশক্তি সমান কি? কৃত কাজ। কৃত কাজ মানে ডব্লিউ, ডব্লিউ সমান কত? জি এম এম ডিভাইডেড বাই আর। এখান থেকে কাটাকাটি করে আমরা কি করে আসবো? VE² নিয়ে আসবো। দেখো এম আর এম কাটাকাটি যাবে, স্মল এম থাকবে না, বাদ, কাটাকাটি চলে যাবে। হাফটাকে ওই পাশে নিলে কি হবে? 2 জি এম ডিভাইডেড বাই আর। এটাই হচ্ছে কি? মুক্তিবেগের রাশিমালা।
কিন্তু আমাদের প্রমাণটা কিন্তু এরকম ছিল না, ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm/r, এরকম ছিল না প্রমাণটা। তাহলে আমাদের প্রমাণটার কাছে যদি যেতে চাই তাহলে আমরা জানি যে জি ইকুয়াল টু কত, gm/r²। এখানে কয়টা আর আছে, দুইটা, একটা আরকে যদি আমি জি আর সাথে লিখি gr, তাহলে কি লিখতে পারি, gm/r হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই সমীকরণটার দিকে তাকায় দেখো, gm/r আছে না, gm/r এর জায়গায় আমরা কি লিখতে পারবো, স্মল gr লিখতে পারবো না। তাহলে সমীকরণে বসায় দাও ভিই ইকুয়াল টু রুট ওভার 2gr। তারপর এটাও সমীকরণ, এটাও সমীকরণ। এই পর্যন্ত যদি বলে যে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো, তাহলে এই পর্যন্ত দিলেই কিন্তু হয়ে গেল, তুমি চলে আসলে। এটাও মুক্তিবেগের রাশিমালা, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক দিয়ে মান বের করতে হবে, আর এখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ দিয়ে মান বের করতে হবে। ঠিক আছে, দুইটাই রাশিমালা, কিন্তু প্রমাণ যদি এভাবে বলে দেয় যে দেখাও যে ভিই ইকুয়াল টু রুট ওভার 2gr, যদি এভাবে বলে দেয় তখন তোমাকে এভাবেই আসতে হবে, এই পর্যন্তই আসতে হবে। আর যদি না বলা থাকে, যদি বলে যে শুধু মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো, তখন তুমি এই সমীকরণ পর্যন্ত দিলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো এই সাথে সাথে কিন্তু আমি আজকে 3টা কোশ্চেন পড়াইলাম, একটা সংক্ষিপ্ত, 2টা ব্রড কোশ্চেন, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে আমি কিন্তু আবার অনেক ডিপার্টমেন্টে আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলেছিলাম।